সভা মঞ্চে উপস্থিত ভাই ফ্ল্যাগগুলো একটু নামিয়ে নাও, পিছনে যারা আছে দেখতে অসুবিধা হবে। সভা মঞ্চে উপস্থিত হাওড়া সদর তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান লাগান দেও সিং সহ সভাপতি কল্যাণেন্দু ঘোষ, মামাটি মানুষ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মী অরূপ রায় সহ স্থানীয় বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় মানুষের সর্বক্ষণের কর্মী ডক্টর রানা চ্যাটার্জি, যার সমর্থনে আমাদের আজকের এই সভা, আমার পূর্ববর্তী বক্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, নন্দিতা চৌধুরী, প্রিয়া পাল সহ যুব সভাপতি কৈলাস মিশ্র, আমি সকলকে একযোগে দলীয় পদাধিকারী সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আপনারা যারা সভাস্থলে এসে আজকের এই মিটিংয়ে সশরীরে উপস্থিত হয়েছেন, আমাদের সভাকে সফল সার্থক করেছেন, আমি সকলকে নতমস্তকে আমার প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। আমি আসার সময় রাস্তায় দেখছিলাম হেলিপ্যাড থেকে প্রায় ভেনু 1.5 কিলোমিটার হবে, 2 কিলোমিটার জুড়ে দুদিকেই রাস্তার দুধারে যেভাবে মানুষের ঢল, আমাদের সভাস্থল আজকে ছোট হয়েছে এবং যে সংখ্যায় মানুষ আমাদের আজকে সভায় উপস্থিত রয়েছেন এই মাঠে, অন্ততপক্ষে তার 2-3 গুণ মানুষ রাস্তায় রয়েছে যারা সভাস্থলে এসে পৌঁছাতে পারেনি। যারা যেখানেই আমাদের এই সভা শুনছেন, গণমাধ্যমে দেখছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি 7-10 দিন আগে শিবপুরে এসছিলাম। ভাই কাটআউটগুলো একটু নামিয়ে নাও না, লোকের সুবিধা হয়। লক্ষ্মী ভাই আমার, কাটআউটগুলো একটু নামিয়ে নাও। পিছনে যারা বসে আছে তাদের দেখতে সুবিধা হবে নামিয়ে নিলে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি 10-15 দিন আগে, আমি সামনে চলে আসছি দেখতে সুবিধা হবে, আমি 10-15 দিন আগে শিবপুরে এসছিলাম একটা রোড শো করতে, এবং যেভাবে মানুষের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন পেয়েছিলাম, আমি মানুষকে বলেছিলাম যে আমি সাধারণত খুব ভেবেচিন্তে কথা বলি, আমি না ভেবে কোনো কাজ করি না, না ভেবে কথা বলি না। যে আপনারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে যেভাবে সমর্থন করে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আজকের সভা দেখে আমি শিবপুরে যে কথাটা বলে গেছিলাম সবার শুরুতেই আমি আপনাদের বলছি যে আমি ডায়মন্ড হারবার থেকে যে ভালোবাসা পেয়েছি, আমি একই ভালোবাসা হাওড়ায় যখন শিবপুরে বা বালিতে এসছি আমি পেয়েছি। আমি সারা বছর ধরে আমার লোকসভায় কেন্দ্রে যেভাবে কাজ করেছি, আগামী দিন প্রসূনদা জেতার পর হাওড়া লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 7টা বিধানসভা রয়েছে, এবং যে ভালোবাসায় আজকে আপনারা আমাকে সমৃদ্ধ করেছেন, যে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করেছেন, আমি হাওড়াবাসীকে কথা দিচ্ছি যে এই ভালোবাসা আগামী দিন উন্নয়নের মাধ্যমে এই 7টা বিধানসভার মানুষের কাছে আমি আগামী দিন উন্নয়নের মাধ্যমে ফিরিয়ে দেব। এবং হাওড়া লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের দায়িত্ব
আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, ফুল দিয়ে, মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমি বালিবাসীর কাছে, হাওড়াবাসীর কাছে কৃতজ্ঞ। আপনাদের ভোট আগামী 20 তারিখ, পঞ্চম দফায় ভোট হাওড়ায়। আমরা চেয়েছিলাম এই গরমে ভোট যত তাড়াতাড়ি হয়ে যায় মানুষের তত ভালো, তত সুবিধে। এক দফায় বা দু দফায় ভোট হলে এত গরমে 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 44 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে মানুষকে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে ভোট দিতে হবে না। কিন্তু বাংলা বিরোধী বিজেপি যাতে বহিরাগত নেতারা এসে প্রচার করতে পারে আর মানুষকে মৃত্যু মুখে ঠেলে কোভিডের সময় যেমন 8 দফায় ভোট করেছিল, ঠিক তেমন বাংলাকে 7 দফায় ভোট করে বাংলার মানুষের উপর অত্যাচার করতে চেয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে 3 দফায় ভোট হয়ে গিয়েছে। প্রথম দফায় আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে ভোট হয়েছে। 4 তারিখ ফল বেরোবে। আপনারা দেখবেন যে আলিপুরদুয়ার, কুচবিহার আর জলপাইগুড়ি বিজেপির দুর্গ বলে সবার কাছে পরিচিত রয়েছে, সেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর কুচবিহারের মানুষ 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে প্রমাণ করে দেবে যে প্রথম দফায় গণতান্ত্রিকভাবে উত্তরের এই 3 জেলার মানুষ এদের মাথাটা ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় ভোট হয়েছে রায়গঞ্জে, বালুরঘাটে। ফল বেরোবে, দেখবেন রায়গঞ্জ আর বালুরঘাট এদের ঘাড় ভেঙে দিয়েছে। তৃতীয় দফা মালদা, মুর্শিদাবাদে 4টে আসনে ভোট হয়ে গেছে। গত 7 তারিখ ভোট বাক্স খুলবে, দেখবেন এদের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে মালদা, মুর্শিদাবাদের মানুষ। চতুর্থ দফা আগামী 13 তারিখ মানে আগামীকাল বোলপুর, বর্ধমান, রানাঘাট, আসানসোল, দুর্গাপুর, বীরভূম একাধিক আসনে ভোট রয়েছে। পূর্ব বর্ধমান আর বীরভূমের মানুষ এদের কোমর ভাঙবে। আর আপনাদের দায়িত্ব পঞ্চম দফায় পাটা ভাঙার। ষষ্ঠম দফায় মেদিনীপুরে ভোট, জঙ্গলমহলে ভোট। জঙ্গলমহলের মানুষ এদের হাত আর কোনোই ভাঙবে। আর সপ্তম দফায় আমি আছি, ডায়মন্ড হারবার। ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বহিরাগতদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে। আমি কেন এদেরকে বাংলা বিরোধী বলি? তৃণমূলের কর্মী সমর্থকরা কেন বলছে বিজেপি বাংলা বিরোধী? খালি কি বাংলার টাকা আটকে রেখেছে সেই কারণে? সেটা একটা কারণ, সেটা অন্যতম কারণ। কিন্তু তার সাথে আরো অনেক কারণ রয়েছে। আপনারা দেখুন বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে যেভাবে এরা কলুষিত, কলঙ্কিত করেছে। স্বামী বিবেকানন্দকে বলেছে বিজেপির সভাপতি অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি 2019 সালে লোকসভা ভোটের প্রাক্কালে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি আর বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ভাঙা হয়েছিল। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে অমিত শাহ আর নরেন্দ্র মোদী নিজের নামটাও লিখতে পারত না। বর্ণ পরিচয় দিয়েছিল দেশকে। যারা বাংলার মনীষীদের অপমান করেছে, বাংলায় 2021 সালে হেরে গিয়ে বাংলায় গরিব মানুষের টাকা এরা বন্ধ করে রেখে দিয়েছে। আমি নবজোয়ার করেছিলাম যখন প্রায় 2.5 মাস, 2 মাসের উপর রাস্তায় ছিলাম। আমি মানুষকে বলেছিলাম
যে আপনার একটা ভোটের যা ক্ষমতা, মানুষ অনেকে ভাবে আমার একটা ভোটের কি ক্ষমতা। এই দেশে তো প্রধানমন্ত্রী শেষ কথা বলবে, মুখ্যমন্ত্রী শেষ কথা বলবে, রাজ্যপাল শেষ কথা বলবে, রাষ্ট্রপতি শেষ কথা বলবে, কেন্দ্রীয় মন্ত্রী বলবে, সাংসদ বলবে, বিধায়ক বলবে। আপনারা ভুল করে। এই যে আমরা স্টেজে যারা বসে আছি জনপ্রতিনিধি, আমি দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি, আমাদের মূল্য শূন্য গোল্লা যদি মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত না করে। আমি কেন এই কথা বলছি? হাতি নিজের ওজন জানে না। অনেকে ভাবে আমার একটা ভোটের দাম কি, আমার একটা ভোটে কি হবে। আপনি আপনার অধিকারটা সামনে রেখে লড়ুন না। আর আমি তো 3 মাস ধরে রাস্তায়, আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের মুখের ভাষা দেখে বুঝি। আমি মানুষের সর্বক্ষণের রাজনৈতিক কর্মী। এই কেন্দ্রে আগামী 4 তারিখ পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা, কেউ আটকাতে পারবে না। 400 পারের গল্প দিয়েছিল তো, 400 পারের গল্প দিয়েছিল, 200 পেরেতে লেজগোবরে হতে হবে এই বিজেপিকে। 10 বছর ধরে মানুষের উপর যেভাবে অত্যাচার করেছে, দেশের প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচন হওয়ার পর 16 থেকে 18টা সভা করেছে। 3 বছর দেশের প্রধানমন্ত্রীকে আমরা বাংলার মানুষ পাইনি, কোথাও দেখতে পাইনি। কোভিডের সময় পেয়েছিলেন আপনার পাশে? আমফানের সময় পেয়েছিলেন? কোনোদিন মানুষের বাড়িতে কোনো বিজেপির নেতা, কোনো কর্মী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এসে আপনার পাশে দাঁড়িয়েছে? এই হাওড়া জেলায়, আপনি জেলা ছেড়ে দিন, লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে কত 2000 বুথ হবে? 1868। 1868টা বুথ রয়েছে। যদি কেউ আমাকে দেখাতে পারে যে গত 10 বছর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশে ক্ষমতায় রয়েছে, আর এই হাওড়া লোকসভার 1868টা বুথের মধ্যে বিজেপির কোনো প্রতিনিধি একটা মিটিং করে মানুষের জন্য 10 পয়সার উন্নয়ন এনেছে দিল্লি থেকে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। 10 বছরে একবার। আপনি দেখুন, বাংলায় দেশে নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী প্রায় 16 থেকে 18 বার এসছে। এক একটা সভায় উনি বক্তব্য রাখছেন 30 থেকে 40 মিনিট। তাহলে 16টা সভায় যদি 40 মিনিট করে বক্তব্য রাখে, তার মানে তিনি কত মিনিট কথা বলেছেন? 640 মিনিট। কেউ আপনারা দেখেছেন যে এই 640 মিনিটের মধ্যে 1 মিনিট গত 10 বছরে কি করেছে তার খতিয়ান, বা আগামী 5 বছর জিতলে এরা কি করবে তার বিস্তারিত বিবরণ এরা দিয়েছে কোন সভায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনি শুনেছেন কোনোদিন? কারা আপনারা এসছেন একটু মাছ খান, ডিম খান, মাংস খান? একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন, হাত তুলুন, নামাবেন না, আর লজ্জা পাবেন না কেউ, হাত তুলুন। স্টেজেও যারা আছেন হাত তুলুন। যারা মাছ, মাংস, ডিম খান হাতটা তুলে রাখুন, নামাবেন না। সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব যে আমার ছবিটা না ছেপে আগামীকাল খবরে এই ছবিটা ছাপতে এবং খবরের কাগজটা দিল্লিতে পাঠাতে বিজেপির পার্টি অফিসে। পান থেকে চুন খসলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, বরফ গলে জল হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, আকাশে মেঘ হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, গরমের তাপমাত্রা বাড়লে তৃণমূল দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আর প্রধানমন্ত্রী যখন বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অবহেলিত, অত্যাচারিত করে রাখছে, তখন সংবাদ মাধ্যমগুলোর মুখে কুলুপ, কোনো কথা নেই। 3 মাস ধরে বাংলাকে ছোট করেছিল, 3 মাস ধরে। সন্দেশখালি, 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 মনে আছে আপনাদের? 4 দিন আগে সন্দেশখালির ভিডিও চলে এসছে, দেখেছেন সবাই? স্টিং ভিডিও। একটা পার্টি কতটা নির্লজ্জ, নিকৃষ্ট মানের হতে পারলে বাংলার মহিলাদেরকে 2000 টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে
বাংলার 10 কোটি মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে কলুষিত, কলঙ্কিত আর কালিমালিপ্ত করেছে। আপনারা ভাবুন একবার। আমরা এই দলটা যে এত ছোট, এতটা নির্লজ্জ আমরা শুনেছিলাম। তার কারণ গোদরার দাঙ্গা আমরা শুনেছিলাম পুলওয়ামাতে বিজেপি যে গভর্নরকে, যে রাজ্যপালকে নিয়োগ করে পাঠিয়েছিল তার নাম ছিল সত্যপাল মলিক। সত্যপাল মলিক বলছে যে পুলওয়ামায় গত 2019 সালের নির্বাচনের আগে যে 40 জন জওয়ান মারা গেল, মোদির অবহেলার কারণে মারা গেছে। আগাম ইনফরমেশন মোদি সরকারের কাছে আমি পাঠিয়েছিলাম, তারপরও মোদি সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কানে শুনেছিলাম, সন্দেশখালি চোখে দেখলাম যে 10টা 15টা 20টা ভোটের জন্য একটা রাজনৈতিক দল এতটা নির্লজ্জ, এতটা নিকৃষ্ট, এতটা নিম্নমানের, এত নিচে নামতে পারে যে 2000 টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম সম্মান দিল্লির বুকে বিক্রি করে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে। আগামী দিন 20 তারিখ এদের এমনভাবে জবাব দিতে হবে যাতে হাওড়াবাসীর কাছে মুখ দেখানোর আগে এরা 10 বার ভাবে। আজকে প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল, বাংলায় সভা করেছে। আমি ভেবেছিলাম হয়তো সন্দেশখালি নিয়ে মানুষের কাছে ক্ষমা চাইবে। এখন তো বুঝছি খালি বাংলার নেতারা দায়ী নয় বিজেপির, দিল্লির অঙ্গুলি হেলনে সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে। বিজেপির বিরোধী দলনেতা, আপনি শুনবেন মুখের ভাষা, আমি বলবো না, আমি এই মুখের ভাষা আনতে পারবো না, এতটা অশালীন শব্দবন্ধ এরা ব্যবহার করে। আমরা অভ্যস্ত নেই, আমরা এইসব ভাষা মুখে আনতে পারবো না। আমি শোনাচ্ছি আপনাদের, খালি শুনুন। এই দল নারী ক্ষমতায়নের কথা বলে, আপনি মুখের ভাষা শুনুন। বাঁকুড়ার একটা জায়গায় সভা হচ্ছিল, একটা পথসভা থেকে কয়েকজন মা, কয়েকজন বোন স্লোগান দিচ্ছে যে সন্দেশখালি মহিলাদের প্রতি অপমান, আমরা মানছি না, মানব না। তাকে এই ভাষায় বাংলার বিরোধী দল নেতা, বিজেপির সম্পদ, এই ভাষায় উত্তর দিয়েছে। এই বিজেপিকে ভোট দেবেন আপনারা? আপনি মুখের ভাষা শুনলেন, মুখের ভাষা। প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি একটা প্রতিক্রিয়া দিয়েছে যে এটার প্রতিবাদ করে যে এই বক্তব্য আমরা সমর্থন করি না, একটা কথা বলেছে? বলেনি। এরা লক্ষ্মীর ভান্ডার মায়েদের বন্ধ করতে চাইছে। আপনি ভাবুন তো, মায়েরা আজকে যারা, বৌদিরা, দিদিরা আমাদের সভাতে এসছেন, যারা ঘর সংসার চালান, 10 বছর আগে নরেন্দ্র মোদী বলেছিল আচ্ছে দিন আসবে। 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই সিলিন্ডারের দাম 1000 টাকা। একটা ডিম যদি আপনি বাজারে কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে 10 বছর পর চা পাতার দাম হচ্ছে 280 টাকা কেজি। সর্ষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সর্ষের তেল কত? 160-70 টাকা লিটার। পাতিলেবু 175 টাকা কেজি। রসুন 10 বছর আগে দাম ছিল 70 টাকা কিলো, আজকে 430 টাকা কেজি। মুগ মসুরের ডাল 50 টাকা কেজি ছিল 2014 সালে, আজকে 160 টাকা, কোথাও 170 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা 60 টাকা লিটার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে গরিব মায়েদের, দিদিদের হাতে 1000 টাকা মাসে তুলে দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করব বলে সেই 1000 টাকা আপনার হাত দিয়ে নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে।
আমাদের সরকার 13 বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে। আপনি যদি আমাকে দেখাতে পারেন যে আমাদের সরকার এই 13 বছরে একটা জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে যার কারণে মানুষের উপর আর্থিক বোঝা বা কোনো রকম কর চাপিয়ে রাজস্ব আদায় করেছে, আপনি দেখাতে পারবেন না। আর অন্যদিকে দেখুন, প্রধানমন্ত্রী রান্নার গ্যাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। প্রধানমন্ত্রী আসছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই নিয়ে কোনো কথা নেই। কথা কি নিয়ে? আমি মন্দির করেছি তাই আমাকে ভোট দাও। আমি যদি আপনাদের এসে বলি আমি বালির উন্নয়ন করব না, কালকে বালিতে সব থেকে বড় একটা বড় মন্দির করে দেবো, আপনারা আমার কথা মানবেন? রাজনীতি যখন করব, আমি আমার ধর্ম বাড়িতে করব। আপনি রামের পুজো করলে বাড়িতে করুন, মা দুর্গার পুজো করলে বাড়িতে করুন, মা কালীর উপাসনা বন্দনা করলে বাড়িতে করুন। আপনি যে ধর্মেরই হন, আপনি যদি মুসলিম ধর্মের হন আপনি ধর্ম বাড়িতে করবেন, আপনি যদি হিন্দু ধর্মের হন আপনি ধর্ম বাড়িতে করবেন, বা মন্দিরে করবেন, বা মসজিদে করবেন, বা গুরুদ্বারায় করবেন, বা চার্চে করবেন। এই তো, আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনি কি পরিষেবা গত 10 বছরে বাংলার মানুষকে দিয়েছেন আমরা জানতে চাইছি। আপনি বলুন, আপনি তথ্য প্রকাশ করুন। হাওড়ার নির্বাচন 20 তারিখ, আজকে 12 তারিখ, এখনো 8 দিন সময় আছে। প্রচারের শেষ তারিখ হচ্ছে 18, এখনো 6 দিন আছে। আমি এই মঞ্চ থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিজেপির প্রার্থী যাকে আমরা বার করে দিয়েছি, দুর্নীতির অভিযোগ ছিল বলে, যাদেরকে তৃণমূল বার করে দেয় তাদেরকে বিজেপি মাথায় তুলে রাখে। আমি বিজেপির প্রার্থীর উদ্দেশ্যে বলছি, বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলছি যে এখনো 6 দিন আছে প্রচারের। আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি আমার সাথে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতায় আসুন মানুষের কাছে দরবারে, যে আপনি 10 বছরে কি করেছেন আর আমাদের সরকার 13 বছরে কি করেছে। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো, আর যদি না বার করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আপনি আসুন না, কত রাস্তা হয়েছে, কি জল হয়েছে, কি কল হয়েছে। আরে একটা খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগানোর ক্ষমতা যাদের নেই, তাদের মুখে আমাদের ভাষণ শুনতে হবে। কি করেছেন 10 বছরে? বিজেপি নিজের ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে কর্মসংস্থান নিয়ে কিছু বলার নেই, বলছে 1 নেশন 1 ইলেকশন, মানে নির্বাচনও এরা হতে দেবে না, 5 বছরে একবারই নির্বাচন হবে। মানে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যমে যে অধিকার আপনার হাতে তুলে দিয়েছিল, সেই অধিকার বিজেপি আপনার হাত থেকে কেড়ে নিতে চায়। এই বিজেপি নিদান দিচ্ছে, আমি মাছ খাবো না মাংস খাবো, আমি মাছ খেলে দেশ বিরোধী, আমি ডিম খেলে দেশ বিরোধী, আমি মাংস খেলে দেশ বিরোধী। রাজনৈতিক দল ভোট চাইতে যাবে, মানুষ এক পক্ষকে ভোট দেবে, এক পক্ষকে ভোট দেবে না, এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে। এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য। তা নয় আমি কি পড়বো, আমি কোথায় যাব, কার সাথে থাকবো, কি খাবো, কি রঙের জামা পরবো, কোথা দিয়ে হাঁটবো, মাছ খাবো না ডিম খাবো, মাংস খাবো না ভাত খাবো, ঠিক করে দেবে কেন্দ্রের সরকার, আর নিদান দেবে দেশের প্রধানমন্ত্রী। আপনি দেখুন সন্দেশখালির যে ভিডিও বেরিয়েছে, সেখানে আমি বলছি না, বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, আমরা সব মিথ্যে মামলা দিয়ে তৃণমূলের লোকেদের জেলে ঢুকিয়েছি। আমি বলছি না, আমার কথা নয়, বিজেপির সন্দেশখালি 2 নম্বর মণ্ডলের সভাপতি, তার নাম গঙ্গাধর কয়াল, সে বলছে ভোটের সময় আমার বুথে মদের খরচ হচ্ছে 5,000 টাকা। আমি ভাবলাম যে বাংলায় 80,000 বুথ আছে, বিজেপির মণ্ডলের সভাপতি সে বলছে আমার বুথে মদের খরচ লাগবে 5,000 টাকা। তার মানে 80,000 বুথে মদের খরচ কত? 40 কোটি টাকা। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? ভাবছেন তো? অবাক হওয়ার কিছু নেই। পাড়ায় যান, আপনি আপনার পাড়ায় যাবেন, আপনার বাড়ির পাশে দেখবেন, যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক
শিক্ষিত লোক, সভ্য মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরী, পাতাখোর, ঘুষখোর, মাতাল সব বিজেপিতে। এই দলটা বাংলার মানুষের আবাসের টাকা আটকে রাখে, আর মদের বাজেট ইলেকশনে 40 কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডার মায়েদের আটকাতে চায়। আবার একটা অডিও ক্লিপ শোনাচ্ছি, শুনুন। অডিও ক্লিপ শুনিয়ে যাচ্ছি, আর এখানে সংবাদ মাধ্যম আছে। আমি যদি মিথ্যে অডিও ক্লিপ শোনাই, বিজেপি কথায় কথায় হাইকোর্ট যায়, আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবেন যদি ক্ষমতা থাকে। বিজেপির একজন নেত্রী কুচবিহারে, তার নাম দীপা চক্রবর্তী, সে 1 মাস আগে বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আপনার অডিও ক্লিপটা শুনুন। শুনলেন সবাই? বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যেই বন্ধ হবে। কে বলছে? বিজেপির নেত্রী। আজ থেকে 1 মাস আগে বলেছে, রাজ্য নেতৃত্বকে সভামঞ্চে বসিয়ে বলেছে। আজকে 1 মাস হয়ে গেল, দলগতভাবে কোনো ব্যবস্থাই মহিলাটির বিরুদ্ধে বিজেপি নেয়নি। বিজেপি 2019-এ জিতে 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ করেছে, লক্ষ্মীর ভান্ডার এবার বন্ধ করতে চাইছে। মায়েরা যারা সামনের দিকে বসে আছে মুখ ছোট হয়ে গেল ভিডিও শুনে, এই ভয়েস ক্লিপটা শুনে। আমি আপনাদের বলছি, বিজেপি বলেছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। জিতবে তো তৃণমূল, আপনাদের চিন্তার কিছু নেই। আর যতদিন আমরা আছি, আমাদের গ্যারেন্টি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি, যতদিন তৃণমূলের প্রতিনিধিরা থাকবে, বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আর উন্নয়নকে আগলে রাখবো আমরা, কেউ হাত দিতে পারবে না। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি, মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় রাজনীতি করতে শিখিয়েছে, কিন্তু নির্বাচনের পরে যদি আমাদের ফল ভালো হয় খারাপও হয়, আমরা মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করব না। এটাই আমাদের আর বিজেপির মধ্যে পার্থক্য। আমি সেই কারণে আপনাদের অনুরোধ করব। কি হয়েছে? ওনার কি শরীর খারাপ? কি হয়েছে? বেরিয়ে আসার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে। একটু জল দিন, একটু জল দিন, একটু জল দিন ওনাকে। সুতরাং আমি এটুকুই আপনাদের বলবো যে আগামী 20 তারিখ মাথা উঁচু করে যারা আমাদের বাংলার মনীষীদের, যারা আমাদের সংস্কৃতিকে, যারা আমাদের কৃষ্টিকে অপমান করেছে, যারা সন্দেশখালি করে দেশের কাছে সমগ্র বাংলাকে ছোট করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী 20 তারিখের ভোট। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। তারা বাংলার সাথে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানকে এক করে দিচ্ছে। বিজেপি ভুলে যাচ্ছে যে বাংলা যদি আজকে না থাকতো, দেশের স্বাধীনতা আসতো না। নবজাগরণ হোক বা দেশ স্বাধীনের আন্দোলন, বাংলা পথ দেখিয়েছে। যদি বাংলা না থাকতো তাহলে আজকে স্বামী বিবেকানন্দের মতো একজন মনীষীকে আপনারা পেতেন না, যে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছিল। যদি বাংলা না থাকতো তাহলে সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। যদি না থাকতো রামমোহন রায়, তাহলে আজকে যদি আমার বাবা বা আপনার বাবা মারা যেত, সেই চিতায় আমার মাকে বা আপনার মাকে পুড়ে মৃত্যু বরণ করতে হতো, ঝলসে পুড়ে। সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, ওই যে বললাম, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী আর প্রধানমন্ত্রী নিজের নামটাও লিখতে পারতেন না, বর্ণ পরিচয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, আজও সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বাংলার 10 কোটি মানুষকে বেঁচে থাকতে হতো। আজ যারা
ডেলি প্যাসেঞ্জারি করতে আসছে না? কবার দেখেছিলেন 2014 সালের আগে? ডেলি প্যাসেঞ্জারি করতে আজকে যারা আসছে, আমরা পথ দেখিয়েছি। মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমরা সমগ্র দেশকে পথ দেখিয়েছি। বিজেপি বলছে আয়ুষ্মান ভারত বাংলায় রাজ্য সরকার করতে দেয়নি। আমি বলছি হ্যাঁ, করতে দেয়নি। কেন করতে দেয়নি আপনারা শুনুন। এখানে যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন। প্রধানমন্ত্রী বলছে আয়ুষ্মান ভারতে আমি 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য সবাইকে করব। কিন্তু আয়ুষ্মান ভারত পাবে কে? আপনার বাড়িতে ধরুন 5 জন আছে, কারোর হাতে যদি একটা মোবাইল ফোন থাকে, স্মার্টফোন, সে আয়ুষ্মান ভারত পাবে না। আপনার পরিবারের কোনো সদস্যর কাছে যদি 2 চাকার সাইকেল থাকে, মোটর সাইকেল বা স্কুটার, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, রেডিও থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না, মোটর সাইকেল থাকলে পাবেন না, ফোন থাকলে পাবেন না। তাহলে 10 কোটির মধ্যে কত লোক আয়ুষ্মান ভারত পাবে? যদি আমরা এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করি, 40 থেকে 45 লক্ষ লোক বাংলার মধ্যে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, আপনার বাড়িতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, হাতে স্মার্টফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, বাড়িতে ফ্রিজ থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, 2 চাকা থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, রেডিও থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, ল্যান্ডলাইন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, ছোট থেকে বড়, সবাই স্বাস্থ্যসাথী পাচ্ছে, ইউনিভার্সাল, বাংলার 10 কোটি মানুষ। এবার আপনারা বলুন বাংলায় কি করা উচিত, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের সরকারের উপর এদের রাগ কেন? গরিব মানুষের জন্য কাজ করছে বলে। ভাবছে ইডি সিবিআই লাগিয়ে যেভাবে অন্য দলের নেতাদের ধমকে চমকে রেখেছি, একইভাবে ধমকে চমকে রাখবো। আর যারা বিজেপিতে চলে যাবে তাদের 7 খুন মাফ। হাওড়ার সব থেকে বড় চোরটা এখন বিজেপির প্রার্থী। আপনি এই দলকে আপনি কি বলবেন? মহিলা নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে, মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের সম্মান। আর যে ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছিল, যারা সোনার পদক এনে দিয়েছে দেশকে, সেই ব্রিজভূষণ সিং এর ছেলেকে লোকসভায় প্রার্থী করেছে এই বিজেপি দল। দেবেগৌড়ার নাতিকে প্রজ্জ্বল রেবান্না, যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, যে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেছে, সেই প্রজ্জ্বল রেবান্নাকে প্রার্থী করেছে এই এনডিএ। তার হয়ে ভোট চাইতে গেছে দেশের প্রধানমন্ত্রী, তার হয়ে মানুষের কাছে ভোট চেয়েছে মোদিজি। এরা নাকি নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে। লখিমপুর খেড়িতে অজয় তেনি মিশ্রর ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ কৃষকের উপর দিয়ে চলে গেছে, মানুষকে মেরে দিয়ে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তারপরেও এবারও তাকে লোকসভায় প্রার্থী করেছে বিজেপি। আপনি ভাবুন, যে রাজ্যে উন্নাও হয়েছে, যে রাজ্যে লখিমপুর খেড়ি হয়েছে, যে রাজ্যে হাথরাসের মতো গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বাংলায় এসে সভা করে আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞান দিচ্ছে। আমি যোগী আদিত্যনাথকে বলবো, বাংলায় আসার আগে একটু হোমওয়ার্কটা করে আসবেন। আপনি যাদের কথায় বাংলায় আসছেন, সেই নরেন্দ্র মোদী আর অমিত শাহর অধীনস্থ, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনসিআরবির তথ্য বলছে ভারতবর্ষের সব থেকে নিরাপদ শহরের নাম হচ্ছে কলকাতা। আপনি ভুলে যাবেন না। আপনি বাংলায় আসার আগে একটু লেখাপড়া করে আসবেন, কাগজগুলো দেখে আসবেন। আমরা যেটা বলেছি আমরা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছে, আর সিপিএম আর বিজেপির নেতারা সঙ্গে সঙ্গে হাইকোর্টে গিয়ে মামলা দাখিল করছে যাতে চাকরি চলে যায়। 25,000 ছেলেদের চাকরি খেয়ে নেওয়ার পর বিজেপি আর সিপিএম লাড্ডু বিতরণ করেছে, বোম পটকা ফাটিয়েছে। কি আনন্দ! আমি বলেছিলাম মেধাযুক্ত যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, একজনের চাকরিও যেতে দেবো না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট কষিয়ে 2 গালে 2 থাপ্পড় মেরেছে এবং বলেছে সবার চাকরি থাকবে। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের উপর 16ই জুলাই অবধি শুনানি হওয়ার পরে। 2 তো বেলুন ছিল এদের কাছে, একটা হলো এসএসসির চাকরি খাওয়া,
আর একটা হচ্ছে সন্দেশখালির বেলুন। সন্দেশখালির বেলুনেতেও স্টিং অপারেশন হয়ে ভিডিও জনসমক্ষে এসে আলপিন ঢুকে গেছে, বেলুন ফুস। আর এসএসসির বেলুনে তো আলপিনটা সুপ্রিম কোর্টই ফুটিয়ে দিয়েছে, কিচ্ছু নেই। আপনি বলুন না তথ্য পরিসংখ্যান নিয়ে আসা উচিত কিনা। আমি কাজ করব, 10 বছরে কি কাজ করেছি। আমরা 2026-এ আবার নির্বাচন যখন লড়ব, 15 বছর আমাদের সরকার মানুষের জন্য কি কাজ করেছি, বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড দেবো। আপনি রিপোর্ট কার্ড দেখে ঠিক করবেন যে এই সরকারকে আবার নির্বাচিত করা উচিত কিনা। বিজেপি বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড দিচ্ছে। প্রধানমন্ত্রী সন্দেশখালির জন্য এসে ক্ষমা চেয়েছে? বিজেপির কোনো নেতা সন্দেশখালির জন্য ক্ষমা চেয়েছে? এত ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কিসের? মানুষের কাছে ক্ষমা চাইলে কেউ ছোট বড় হয়ে যায়? আমরা তো মানুষের কাছে মাথা নত করতে চাই। কবির কথায় বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। আমরা মাথা নত করলে মানুষের কাছে করব। বিজেপির এত ঔদ্ধত্য কেন? আপনার ব্লকের সভাপতি বলছে যে সন্দেশখালি সাজানো ঘটনা, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন না। আপনার জেলার সভানেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো কুচবিহার জেলার, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? উত্তর হচ্ছে না। আপনার বিরোধী দল নেতা মহিলাদের বিরুদ্ধে আক্রমণ সারাতে গিয়ে অশালীন শব্দবন্ধ ব্যবহার করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? উত্তর হচ্ছে না। মানে আমি যা ইচ্ছা তাই করব। আর রিমোট কন্ট্রোলের মতো টিপবো, বাংলার টাকা বন্ধ, রিমোট কন্ট্রোল টিপবো, আবার বাংলার টাকা চালু। যাই হোক, চালু তো হয়নি, বন্ধই রেখেছে। এখনো 100 দিনের গরিব মানুষের টাকা দেয়নি, আমাদের সরকার টাকা দিয়েছে। আমি আপনাদের বলছি, এই যে রিমোট কন্ট্রোলের পলিটিক্স, এই পলিটিক্স 20 তারিখ শেষ করতে হবে আমাদের। যে হাওড়া রিমোট কন্ট্রোল দিয়ে দিল্লি থেকে পরিচালিত হবে না। আগামী দিন সরকার তৈরি হবে, পরিবর্তনের সরকার, ইন্ডিয়া জোটের সরকার দিল্লিতে বসবে, ধর্মনিরপেক্ষ, উন্নয়নমূলক, সংবেদনশীল, প্রগতিশীল সরকার দিল্লিতে হবে। আর বাংলার 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আমরা 3 মাসের মধ্যে বাংলার মানুষের জন্য নিয়ে আসব। এবং যে রিমোট কন্ট্রোল দিয়ে আপনার জীবন দুর্বিষহ করতে চেয়েছে, আপনাকে বঞ্চিত করে রেখেছে, বাংলার প্রাপ্য হকের টাকা আটকে রেখেছে, মাথায় রাখবেন 20 তারিখ একটা বোতাম আপনার হাতেও থাকবে, ইভিএম এর বোতাম। রিমোট কন্ট্রোলের জবাব ইভিএম এর মাধ্যমে দিল্লিতে দিতে হবে। আর জোড়া ফুলের বোতামটা টিপে 2 নম্বর বোতাম যখন টিপবেন, দিল্লিতে দুজন যারা বসে আছে বোকাট্টা হয়ে চিচিং ফাঁক হয়ে সরে যাবে, দেখতে পাবে না চোখে। মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে। গণতন্ত্রে সর্বশক্তিমান কোন নেতা নয়, মানুষ। জনগণ যদি চায়, জনগণের গর্জন কি, খেটে খাওয়া মানুষের গর্জন কি, দিল্লির স্বৈরাচারীদের আমাদের বোঝাতে হবে। এবং 2 নম্বর বোতাম খালি বিজেপিকে হারানোর জন্য নয়। 2 নম্বর বোতাম টিপলে আপনি আপনার অধিকার পাবেন। 2 নম্বর বোতাম টিপলে ভারতবর্ষে ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে এবং সেই সরকারের চালক শক্তি হিসেবে বাংলার মানুষ অগ্রণী ভূমিকা পালন করবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। গরম যতই হোক, বৃষ্টি বাদলের দিন হলেও, বৃষ্টি পড়লেও, বজ্রপাত হলেও ছাতা নিয়ে বেরোবেন, লাইনে দাঁড়াবেন। কথায় আছে, স্যাকরার ঠুকঠাক, কামারের একঘা। আপনি একঘা দেওয়ার আর এক কোপ মারার সুযোগ আগামী 20 তারিখ পাচ্ছেন। বিজেপি ঠুকঠাক রিমোট কন্ট্রোল টিপে আপনার জীবনে আপনাকে বঞ্চিত করে রেখেছিল। এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করতে হবে 2 নম্বর বোতামটা টিপে। তাই আমাদের মামাটি মানুষের প্রার্থী, আমার আপনার সবার প্রার্থী, হাওড়ার সার্বিক যে উন্নয়ন শুরু হয়েছে মামাটি মানুষ সরকার আসার পরে, সেই উন্নয়ন যাতে অব্যাহত থাকে এবং উন্নয়নের অশ্বমেধের ঘোড়া যাতে আরো গতিতে হাওড়ার বিভিন্ন জায়গায় ছোটে,
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলা বিরোধীদের বিতাড়িত করে বাংলাকে জিতিয়ে আগামী দিন জবাব দিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আবকি বার 400 পারের নেতারা পদ্ম ফুলের জায়গায় চোখে সর্ষে ফুল দেখবে। মানুষের শক্তি কি? এই নির্বাচন, আমি আপনাকে বলছি, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি হাওড়ার মানুষকে কুর্নিশ জানাই, আপনারা তৃণমূলকে ভোট দিয়েছেন, এদের ভাওতায় পা দেননি। আপনি জানেন আমি জঙ্গলমহলে যখন নবজোয়ার করতে গেছি, আমাকে এত লোক রাস্তায়, মায়েরা যখন শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করছে, আমাকে বলছে বাবা, গরিব মানুষ তো, বলছে বাবা 100 দিনের টাকা পাইনি, প্রায় 2 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল কাজ করে বসে রয়েছি, টাকা আটকে রেখেছে, টাকা দাও না। আমি বললাম মা, 100 দিনের টাকা রাজ্য দেয় না, কেন্দ্র দেয়। আপনি নিয়মটা আগে জানুন। 100 দিনের টাকা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের। বলে আমরা তো জানি না, আমরা বিধানসভায় তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছিলাম। আমি বললাম হ্যাঁ, বিধানসভায় তো ভালো ফল হয়েছে, আমি ঝাড়গ্রামের কথা বলছি। আপনারা লোকসভায় কাকে ভোট দিয়েছিলেন? বলছে লোকসভায় ভুল করে বিজেপিকে ভোট দিয়ে দিয়েছি। আমি বললাম কেন ভোট দিয়েছিলেন? বলে বুঝতে পারিনি, বলেছিল রাম মন্দির হবে তাই ভোট দিয়েছি। আমি বললাম ভালো করেছে, আজকে সেই জন্য দেশে রাম মন্দির হয়েছে, আপনার 100 দিনের টাকা বন্ধ। আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনি আগামী দিন আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন, দেশের কোনো বড় নেতা আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না। এটাই গণতন্ত্রের রীতি। আপনি দেখুন না, 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির তো হয়েছে, গরিব মানুষের 8000 কোটি টাকা আবাসে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন, আরে যাকে ইচ্ছা ভোট দিন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি, যাকে ইচ্ছা ভোট দিন। আপনার যদি মনে হয় আপনার অধিকারের স্বার্থে বিজেপি লড়ছে, কংগ্রেস লড়ছে, সিপিএম লড়ছে, নির্দল লড়ছে, তাকে ভোট দিন। খালি দেখুন অধিকারের স্বার্থে আর উন্নয়নটা সার্বিকভাবে কে হাওড়ায় করেছে, চোখে দেখে ভোট দিন। 10 বছরে এই করব তাই করব বলেছিল, 15 লাখ টাকা আসবে, পেয়েছেন নাকি কেউ? পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। বছরে 2 কোটি বেকারের চাকরি মানে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি, মানে একটা বুথে 200 জনের চাকরি। আপনি আমাকে হাওড়ার একটা বুথে দেখান তো বিজেপির একটা নেতা এসে কর্মসংস্থানের কোনো নিয়োগপত্র একটা যুবক বা যুবতীর হাতে তুলে দিয়ে গেছে 10 বছরে। বলেছিল জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব, দেউলিয়া করে দিয়েছে দেশকে। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, কালো টাকা ধ্বংস হয়েছে? আমি আপনি গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে 2000 টাকা 3000 টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা পাল্টেছেন। 140 জন হার্ট অ্যাটাক স্ট্রোক হয়ে মারা গেছে গরমে টাকা পাল্টাতে গিয়ে। গরিব মানুষ চেয়েছিল কালো টাকা ধ্বংস হোক, কিন্তু মানুষের চোখের জল ফেলে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে না, আপনারা একের পর এক ভাওতা দিয়ে গেছে, একের পর এক ভাওতা জুমলা। 5 বছর বলছে কি যে আমরা নির্বাচন করতে দেবো না। আরে আপনি নির্বাচন করতে দেওয়ার কে? আপনি সংবিধান পাল্টাবেন, সেই জন্য 400 পার। মানুষ আপনাকে পাল্টে দেবে, শক্তি মানুষের হাতে। আমি আরেকবার আপনাদের নতমস্তকে বলবো যে কষ্ট হলেও গরম পড়লেও নিজের অধিকারকে সামনে রেখে আগামী 20 তারিখ মাথা উঁচু করে ভোটটা দিতে হবে এবং নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে। বাকি তো আমরা আছি, আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থনকে আমরা বিফল ব্যর্থ যেতে দেবো না, মাথা নিচু এদের কাছে আমরা করব না। আমাকে অনেক ধমকানো চমকানোর চেষ্টা করেছে, কত ইডি সিবিআই লাগিয়েছে, আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি, আমার স্ত্রীকে ছাড়েনি। ইডি সিবিআই লাগিয়ে দিল্লিতে কখনো ডেকে পাঠিয়েছে, কখনো কলকাতায় ডেকে পাঠিয়েছে, ধমকে চমকে রাখার চেষ্টা। আরে আমরা অন্য ধাতুতে তৈরি, বিশুদ্ধ লোহা, লোহাকে পোড়ালে লোহা আরো তেজি শক্তিশালী বলিষ্ঠ হয়। আমরা অন্য ধাতুতে তৈরি, যত পোড়াবে তত শক্তিশালী হব। আর ঘাস ফুলের দল তো, ঘাস ফুলের দল তো, ঘাস যত কাটবে
ঘাস তত বাড়বে, মারবে যত ঝরবে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আমরা মাথা নত করব না। তোমার যত ক্ষমতা আছে প্রয়োগ করো, আমি মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব, দিল্লির স্বৈরাচারীদের কাছে, অত্যাচারীদের কাছে, বহিরাগতদের কাছে করব না। আর যারা বাংলাকে 10 বছর ধরে অপমানিত করেছেন, এবার এদেরকে জবাব দিতে হবে। আমাকে অনেকে বলছিল, কালকে একজন হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিল এখান থেকে, উত্তর হাওড়া থেকে, বলছে দাদা বিজেপি অনেক টাকা ছড়াচ্ছে, বলছে বিজেপি দাদা উত্তর হাওড়ায় অনেক টাকা দিচ্ছে। একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে। আমি বললাম ক্ষতি কি, ভালো তো। বলছে না, টাকা দিলে তো মানুষ টাকা নিয়ে যদি বিজেপিকে ভোট দেয়। আমি বললাম মানুষকে তোমরা বোকা ভাবো। আমি আপনাদের অনুরোধ করবো এই সভামঞ্চ থেকে, বিজেপি যদি টাকা দিতে আসে টাকা নিয়ে নেবেন, এই টাকা আপনার। এই 10 বছর আপনাদের টাকা দিতে আসেনি, গরিব মানুষের টাকা। এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, এখন টাকা দিতে এসছো, এখন টাকা দিতে এসছো। কোভিডের সময় মনে ছিল না, 2021, 22, 23, 24 কোথায় ছিলে বাবা? তখন গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা কোথায় ছিলে তোমরা? তখন তো টাকা দাওনি, টাকা দিতে আসনি। আজকে এসে বলছে কাউকে 500 টাকা দিচ্ছে, কাউকে 1000 টাকা দিচ্ছে। আমি আপনাদের বলবো দরকার হলে যদি 500 টাকা দিতে আসে 2000 টাকা চাইবেন। আর ক্লাবগুলোকে বলবো 10,000 করে দিচ্ছে শুনলাম, 50,000 চাইবেন, 50,000 টাকা চাইবেন। তার কারণ যেভাবে 10 বছর এরা আপনাকে বঞ্চিত করে রেখেছে, যেভাবে 10 বছর আপনাকে ভাঁওতা দিয়ে রেখেছে, এদেরকে একই ভাষায় জবাব দিতে হবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন, তবেই এরা শায়েস্তা হবে। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে। আর আমরা সারা বছর মানুষের মাঝে থাকি, চেনা বামুনের বইতে লাগে না। আমরা মানুষের সাথে ছিলাম, আছি, আমৃত্যু থাকবো। আপনারা খালি ঐক্যবদ্ধ হয়ে থাকুন। যারা ধর্মের নামে রাজনীতি করে, আমাদের সরকার যখন দুর্গাপূজার প্রসার ঘটানোর জন্য ক্লাবগুলোকে 50,000 টাকা দিয়ে আর্থিক সাহায্য করে, বিজেপি হাইকোর্টে গিয়ে মামলা করে দেয় যাতে দুর্গাপুজোর ক্লাবগুলো টাকা না পায়। এদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স লাগায়। এদের কাছে আমাদের ধর্ম শিখতে হবে। আমরা ধর্মে যদি বিশ্বাস করে থাকি আর গেরুয়া বস্ত্রে বিশ্বাস করে থাকি, আমরা স্বামীজির গেরুয়া বস্ত্রে বিশ্বাস করি, যোগী আদিত্যনাথের গেরুয়া বসনে নয়। এটা বিজেপিকে এটা বিজেপির জেনে রাখা উচিত, শুনে রাখা উচিত যে আমরা, আর এই হাওড়া জেলা তো বেলুড় মঠের জেলা। 2014 সালের আগে স্বামীজির ছবিটা নিয়ে সারা ভারতবর্ষে প্রচার করেছিল। আর এই বেলুড় মঠকে ন্যূনতম স্বীকৃতি পর্যন্ত এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার দেয়নি। কেন? বাঙালি বলে, গায়ে জ্বালা, গাত্রদাহ, বাংলার মানুষকে অপমানিত করে রাখতে হবে। যেমনভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, যেমনভাবে স্বামী বিবেকানন্দকে সুকান্ত মজুমদার বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আপনি ভাবুন কি দুঃসাহস এদের। আমাদের কাছে যারা দার্শনিক প্রণম্য তাদেরকে বলছে প্রোডাক্ট। কি অবস্থা! আর বিজেপির নেতারা এসে বলছে সোনার বাংলা করব। পিছনে কি লেখা আছে পড়তে পারবে না, এক লাইন বাংলা বলতে পারে না। এরা নাকি গ্যারেন্টি দেবে। যার দোকান নেই এখানে সে কি গ্যারেন্টি দেবে? দোকান তো 3000 কিলোমিটার দূরে। আপনি কি গ্যারেন্টি, আপনি কোন গ্যারেন্টিটা দিয়ে পূরণ করেছেন? আমাকে একটা খালি বলুন যে মানুষের জন্য আমি রাস্তার গ্যারেন্টি দিয়েছিলাম, জলের গ্যারেন্টি দিয়েছিলাম, বাড়ির গ্যারেন্টি দিয়েছিলাম, পূরণ করেছে। বলছে আবাস যোজনায় আমরা 40,000 কোটি টাকা দিয়েছি। আবার জুমলা শুনুন, এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা আছে। আমি 3 মাস আগে জলপাইগুড়ি থেকে বলেছিলাম যে 2021-এ হারার পর আর 17-18 অর্থাৎ আজ থেকে 6 বছর আগে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে, আপনারা যদি প্রমাণ করতে পারেন 4,000 কোটি নয় 10 পয়সা বাংলার সরকারকে, পশ্চিমবঙ্গকে দিয়েছেন, আমি রাজনীতি করব না। আজকে 3 মাস হয়ে গেল, এখনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। দেয়নি। বাংলাকে পেটে মেরেছে, ভাতে মেরেছে, বাংলার মানুষকে মারতে চেয়েছে, অপরিকল্পিতভাবে লকডাউন করে দেশের মানুষকে মারতে চেয়েছে। কোভিডের ভ্যাকসিন দিয়েছে, তাদের থেকে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে। জীবনদায়ী ওষুধ 400 টাকার ওষুধ আজকে 1000 টাকা।
সুগারের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, তাদের থেকে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে এই বিজেপি। এদের থেকে আমাদের ভাষণ শুনতে হবে? বিদায় আসন্ন। খালি বলবো ব্যাগ বস্তা প্যাক করে তৈরি থাকুন, মানুষ জবাবটা আগামী দিন ইভিএমে দিতে চলেছে। আর আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।